এটা হচ্ছে ভিডিওর দ্বিতীয় অংশ। ভিডিওর প্রথম অংশ এই ভিডিওর কমেন্টে পিন করা থাকবে বা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো প্রথম পার্টটা যেখানে শেষ করেছিলাম, তো এরপর থেকেই দ্বিতীয় পার্ট শুরু করছি। রাতের বেলা ডিমরি আর দীপক একটা বাড়ি আসে। দীপক ডিমরিকে বলে, আমি এটাই বুঝতে পারছি না প্রিন্সিপালের এমন কি দরকার লাগলো যে ওয়ার্ডেনের ডাটার সব ডকুমেন্ট রিমুভ করে দিল। আর ওই যে রজত ছেলেটা একটা মেয়ের কথা বলছিল যে কিনা স্কুল থেকে নিখোঁজ হয়েছে। তুই কাল প্রথমে স্কুলে গিয়ে বিষয়টা একটু খোঁজখবর নিয়ে দেখতো। সিন আসে পরের দিন সকালে স্কুলে। ডিমরি তির্যুকিকে ডেকে এনে জিজ্ঞেস করে, প্রিন্সিপাল এসেছে? তির্যুকি বলে, না স্যার। আজ আর কোথায় আসবে, আগামীকাল আসবে। ডিমরি বলে, আচ্ছা শুন, ৩-৪ সপ্তাহ হবে একটা স্টুডেন্ট নাকি এই স্কুল থেকে নিখোঁজ হয়েছে। এই বিষয়ে তোর কি কোনো আইডিয়া আছে? তির্যুকি বলে, না না, আমি কোথা থেকে জানবো? আমারই তো এখানে আসার মাত্র ১০-১৫ দিন হলো, কিন্তু আমি আপনাকে এটা খোঁজ নিয়ে বলতে পারি। ডিমরি বলে, আমার তোর উপর পুরো বিশ্বাস আছে, তুই পারবি। এদিকে পান্ত ডিমরিকে বলে, না স্যার, এই মেয়েটার বিষয়ে কেউই কিছু বলতে পারছে না। তখনই ত্রিপাতি স্কুলের ওয়াচম্যানকে এখানে নিয়ে আসে আর বলে সে বলবে এই মেয়েটার সাথে কি হয়েছিল। লোকটা বলে, কোথায় ঘটনা ঘটেছে এটা তো বলতে পারবো না স্যার, কিন্তু এটা বলতে পারবো মেয়েটার সাথে খুবই খারাপ তো কিছু একটা হয়েছে। মেয়েটার নাম ছিল পায়েল চৌধুরী। এই যে আমাদের এখন প্রিন্সিপাল আছেন না, ওনার আগের যে অ্যাসিস্ট্যান্ট ছিল তার নাম গোবিন। সে ওই মেয়েটার সাথে খারাপ কিছু করেছে। ডিমরি বলে, খারাপ করেছে তো মা বাবা কমপ্লেন করেননি কেন? পান্থ তখন বলে, এটা গরিব বাচ্চাদের স্কুল স্যার, এখানে মা বাবা যদি একবার বাচ্চাদের স্কুলে দিয়ে যায় এরপর থেকে সে তার বাচ্চার আর কোনো খবরাখবরই রাখে না। লোকটা বলে, উনি ঠিকই বলেছেন স্যার, এখানে বাচ্চা কখন আসছে কখন যাচ্ছে এতে করে কারোই যেন কিছু এসে যায় না। আর ওই ওয়ার্ডেন যে ছিল সে তখন স্কুলের সম্মান বাঁচাতে গোবিনকে স্কুল থেকে বের করে দেয়। ত্রিপাতি জিজ্ঞেস করে, তো কোথায় পাবো এই গোবিনকে? লোকটা বলে, এটা তো আমি বলতে পারবো না, তবে অমুক জায়গায় একটা হোটেল আছে। ওই হোটেলের রিসিপশনে বসে গোবিনের এক আত্মীয়, তাকে জিজ্ঞেস করলে হয়তো আপনারা কিছু জানতে পারবেন। এদিকে দীপক দিয়ার বাড়ি এসেছে। দীপক দিয়ার বাবাকে সব কিছু ভেঙে বললে দিয়ার বাবা দিয়াকে দীপকের কাছে রেখে দিয়াকে বলেন, তোমরা কথা বলো, আমি আসছি। দীপক বলে, দিয়া, আমি তোমাদের মতো স্পেশাল এবিলিটি বাচ্চাদের জন্য কাজ করছি। নাতাশা ম্যাডাম আমাকে তোমাদের সম্বন্ধে সব কিছু বলেছেন। আচ্ছা, তুমি এটা বলো, ওয়ার্ডেন তোমাকে স্কুল থেকে বের করে দিলেন কেন? দিয়া বলে, আসলে স্যার, আমার আর রজতের বন্ধুত্ব ওয়ার্ডেন ম্যাডামের পছন্দ হতো না। উনি লাভের সাইড খুব ঘৃণা করতেন। একদিন আমি আর রজত একজন আরেকজনের হাত ধরে বসেছিলাম, আর তখনই এটা ওয়ার্ডেন ম্যাডাম এসে দেখে ফেলেন আর বলেন, এই বিদেশি কালচার আমি আমার স্কুলে কখনো হতে দেব না। আর সেই দিনই উনি আমাকে স্কুল থেকে বের করে দেন। তো এরপর দীপক স্কুলে গিয়ে নাতাশাকে জিজ্ঞেস করে, আপনি বলেছিলেন রজত, দিয়া, পায়েল খুব ভালো বন্ধু, কিন্তু এটা বললেন না পায়েল যে মিসিং। নাতাশা বলে, মিসিং? কিন্তু আমাকে যে বলা হলো পায়েল তার ঘরে ফিরে গেছে, আমি তো এটা জানি না পায়েল যে মিসিং। দীপক বলে, আমি পায়েলের বাড়ি গিয়েছিলাম, তার মা বলে পায়েল নাকি স্কুলেই আছে। আমি বুঝি না বাবা, এই স্কুলটা কি, কোনো কিছুর ঠিক ঠিকানা নেই। আচ্ছা যাই হোক, আপনি গোবিনের ব্যাপারে কি জানেন? নাতাশা বলে, গোবিনের সম্বন্ধে খুব বেশি কিছু তো আমি জানি না, তবে এটা বলতে পারি আমাদের স্কুলের ট্রাস্টি আছে না মনোজ কেশরী, তার ছেলে তন্ময়, সেই এই গোবিনকে স্কুলে সুপারি দিয়েছিল। দীপক এরপর রাতের বেলা ডিমরিকে নিয়ে আবার কেশরির বাড়ি আসে আর তন্ময়কে সামনে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। কেশরি এসে দীপকের কাছ থেকে তন্ময়কে ডেকে নিয়ে আসে আর দীপককে বলে, আপনার যা বলার আছে আমাকে বলুন, বারবার আমার বাড়িতে আপনার আসাটা আমি মোটেও মেনে নিতে পারছি না। দীপক বলে, তা তো ঠিক আছে, আচ্ছা পায়েল কোথায়? কেশরি রেগে বলে, কি এসব আজে বাজে বকছেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি একজন সম্মানীয় বিজনেসম্যান,
আপনার কমান্ড কোনো ক্রিমিনাল না যে বারবার আপনার আজে বাজে প্রশ্নের উত্তর দেব। একবার ওয়ার্ডেন, একবার পায়েল, কি পেয়েছেন আপনি আমাকে? দুইবার আপনাকে এর আগে মাফ করেছি, কিন্তু এবার আর না। এরপর সে হোম মিনিস্টারকে কল করে বলে, আমি আপনার বাড়ি আসছি। আমি বুঝতে পারছি না আপনারা করছেনটা কি। এক পুলিশ ইন্সপেক্টরকে সামলাতে পারছেন না। সিন আসে হোম মিনিস্টারের বাড়িতে। কেসরিও তার কথা মতো হোম মিনিস্টারের বাড়িতে এসে পড়েছে আর বলে, দীপক আমার পেছনে একেবারে আঠার মতো লেগে আছে। একবার আমার অফিসে, একবার বাড়িতে, কখনো আমার বউ, কখনো আবার আমার ছেলে তন্ময়কে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। আপনি তো হোম মিনিস্টার, এক পুলিশ ইন্সপেক্টরকে কন্ট্রোল তো করতে পারেন। হোম মিনিস্টার বলে, দেখুন কেসরি সাহেব, মামলাটা ধীরে ধীরে আমাদের হাত থেকে কিন্তু ফসকে যাচ্ছে। হ্যাঁ প্রধানজি, আপনি কি করছেন বুঝতে পারছি না। পাওয়াল সাহেবকে বলেছেন কি নেগিকে সামলে রাখতে? পাওয়াল হচ্ছে দীপকের সিনিয়র অফিসার, যার সম্বন্ধে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। দীপক যখনই একটা ক্লু বের করে নিয়ে আসে তখনই সে এসে উপস্থিত, মানে দীপকের পথের কাঁটা। আরেকটা বিষয়, ওয়ার্ডেন তো দীপকেরও কিছু না, তো সে কেন উপর থেকে আসা আদেশগুলো না মেনে তার মতো করে কাজ চালিয়ে যাচ্ছে? এখানে কি দীপকের পার্সোনাল কিছু জড়িয়ে আছে? সব কিছু জানতে পারবেন, সাথেই থাকুন। প্রধান বলে, আমি তো পাওয়াল সাহেবকে বলে দিয়েছি নেগিকে কন্ট্রোলে রাখতে, তবে বুঝতে পারছি না তবুও নেগি এতটা বাড়াবাড়ি করছে কেন। হোম মিনিস্টার প্রধানকে বলে, দরকার হলে আবার ফোন করে বলুন নেগি যেন আর বাড়াবাড়ি না করে। হ্যাঁ কেসরি সাহেব, আপনি চিন্তা করবেন না। প্রধানজি তো দেখছেনই বিষয়টা, আর আমার দিক থেকে যা করা যায় আমি করছি। এরপর আমরা দেখতে পাই হোম মিনিস্টার এখান থেকে উঠে গিয়ে রোশন বিল্ডারকে কল করে বলে, কেসরি ফেসে যাচ্ছে, তুমি চিন্তা করো না, জয় আমাদেরই হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। এদিকে ডিমরি ওয়াচম্যানের দেওয়া তথ্য অনুসরণ করে ওই হোটেলে আসে আর রিসিপশনের মেয়েটার সাথে কথা বলে গোবিনের ঠিকানা বের করে, আর দীপককে নিয়ে সবাই ঠিকানা মতো জায়গায় চলে আসে। এরপর গোবিনকে ধরে কয়েকটা থাপ্পড় দিয়ে পুলিশ স্টেশনে নিয়ে আসে। গোবিনও জনির মতোই প্রথম দিকে কিছু জানে না বলে ভান করছিল, তবে যখন দীপক আর ডিমরি তাকে ভয় দেখাতে শুরু করে, এমনি সোনার চান্দু তাদের পায়ে পড়ে যায় আর বলে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন স্যার। আমি ওই দিন নাইট ডিউটিতে ছিলাম, তার মাঝে একটু ড্রিঙ্কও করেছিলাম, মাথাটাও ঠিক ছিল না। ওখানেই কাছে মেয়েদের টয়লেটও ছিল। ঠিক তখনই ওই পায়েলও টয়লেটে যাওয়ার জন্য বেরোয়। আমি তাকে দেখে নিজেকে সামলে রাখতে পারিনি আর তার মুখে একটা রুমাল চেপে ধরে টয়লেটের ভেতর নিয়ে যাই, কিন্তু আমি কিছু করার আগেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর গোবিন কি করলো সিন দেখে তো বুঝতেই পারছেন, ভেঙে বলার তো আর কিছু না। তো এরপর আমি যখন টয়লেট থেকে বাইরে বেরোই তখনই পায়েল চিৎকার করতে শুরু করে। এদিকে টয়লেটের বাইরে আবার সিসিটিভি লাগানো ছিল। ওদিকে ওয়ার্ডেন সিসিটিভিতে আমাকে মেয়েদের টয়লেটের সামনে দেখে সে দ্রুত এখানে আসে। এদিকে ওয়াচম্যানও কাছেই ছিল। পায়েলের চিৎকার শুনে সেও চলে আসে। এরপর ওয়াচম্যান আর ওয়ার্ডেন আমাকে মারতে মারতে স্কুল থেকে বের করে দেয়। দীপক কথাগুলো শুনে অনেক রেগে যায় আর গোবিনের চুল আঁকড়ে ধরে বলে, দেখ কুকুরের বাচ্চা, কিস্তিতে না আমার খরচ করার স্বভাব আছে, নাই বা গান শোনার। ভালোই ভালোই বলে দে তুই পায়েলের সাথে আর কি করেছিস। গোবিন বারবার এটাই স্বীকার করে সে পায়েলকে মারেনি। ডিমরি গোবিনকে অনেক মারে, কিন্তু সে একই কথা বলে। তবে হ্যাঁ স্যার, এটা কিন্তু ঠিক, যেদিন ওয়ার্ডেনের ডেথ হয়েছিল ওই দিন রাতে আমি স্কুলে গিয়েছিলাম ওই সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্কটা চুরি করতে। আপনি চাইলে আমার ঘরে চেক করে দেখতে পারেন, ডিস্কটা ওখানেই পাবেন। দীপক গোবিনের কথায় আর তার ভাবভঙ্গিতে বুঝতে পারে কিছু তো একটা এখানে নিশ্চয়ই আছে। এই ডিমরি শুন, কাল গোবিনের বাড়িতে কাউকে পাঠিয়ে খোঁজ করত যা বলছে তার সত্যি কিনা। তার একটু পর পাওয়ালও পুলিশ স্টেশনে আসে। দীপক বলে, এত রাতে আপনি এখানে স্যার? পাওয়াল বলে, আমার কথা বাদ দাও, তুমি আমাকে শান্তিতে থাকতে দিলে কোথায়? আমি তোমাকে আর কত বলবো এই কেসটা নিয়ে আর বাড়াবাড়ি না করতে, কেসটির বিষয়টা বাদ দিয়ে দিতে, কিন্তু তুমি দেখি আমার কোনো কথাই শুনছো না। দীপক বলে,
আপনি যা বলবেন তাই হবে। পাওয়াল বলে, এর আগেও এটাই বলেছিলে। দীপক এর জন্য পাওয়ালকে সরি বলে। কিন্তু পরের দিন সকাল হতে না হতেই দীপক ডিমরিকে নিয়ে স্কুলে উপস্থিত। ডিমরিকে বলে, আজ যদি রে ডিমরি প্রিন্সিপালকে না পাই তাহলে তার গ্রামে গিয়ে তাকে ধরে আনবো। তবে যখন তারা প্রিন্সিপালের রুমে যায় তখন দেখে প্রিন্সিপাল এসে গেছে। আমরা তো ভেবে নিয়েছিলাম টাকা নিয়ে আপনি হয়তো পল্টি মেরে দিছেন। প্রিন্সিপাল এমন ভাব করে সে যেন এসব কিছু জানেই না। দীপক বলে, আমরা শুনলাম আপনি নাকি খাজানার একটা বক্স পেয়েছেন যেটাতে 20 লক্ষ টাকা ছিল। প্রিন্সিপাল বলে, খাজানা? আবার 20 লক্ষ টাকা? আপনি এসব কি বলছেন? হয়তো আপনার কিছু ভুল হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ডিমরি তখন ঠাস করে প্রিন্সিপালকে থাপ্পড় মারে। থাপ্পড় পড়ার সাথে সাথেই প্রিন্সিপাল বলে, রোশন বিল্ডার দিয়েছিল, আর আমাকে একা নাকি? সবাইকেই তো দিয়েছিল, এমনকি ওয়ার্ডেনও বাদ পড়েনি কেশরীকে রাজি করানোর জন্য। দীপক বলে, পায়েল চৌধুরীর কি হলো? প্রিন্সিপাল বলে, পায়েল চৌধুরী, তার আবার কি হলো? ডিমরি আবার তাকে ঠাস করে থাপ্পড় মারে। প্রিন্সিপাল বলে, ওয়ার্ডেন ম্যাডাম বলেছিল 1 মাস আগে সে নাকি ঘরে ফিরে গেছে। দীপক বলে, আর তোর গোবিন? প্রিন্সিপাল বলে, গোবিন যখন স্কুলে চুরি করতে গিয়ে ধরা পড়ে ওয়ার্ডেন ম্যাডাম তখন তাকে স্কুল থেকে বের করে দিয়েছিলেন, আর এরপরই তো গোবিনের জায়গায় তীরযুগীকে আনা হলো। স্যার, বুঝতেই তো পারছেন সংসারী লোক আমি। দীপক বলে, সংসারী লোক হয়েছিস বলে কি হয়েছে? এই শহরে কি তোর মতো আর লোক নেই? সংসারী লোক যদি তুই আসলেই হতিস তো কখনোই এত বছর ধরে যেখানে কাজ করছিস এই জায়গাটা কখনো বিক্রি করতি না। একবার ভেবে দেখেছিস এই বাচ্চাগুলো কোথায় যাবে, কি করবে? প্রিন্সিপাল না তুই? এর উপর দিয়ে ওয়ার্ডেনের ফোনটাও চুরি করিস, লজ্জাও করে না? প্রিন্সিপাল বলে, কেশরী সাবি আমাকে বলেছিল ফোনটা সরাতে। ফোনটাতে নাকি তার আর ওয়ার্ডেনের পার্সোনাল কিছু কথা আছে, আর ডিমরি প্রিন্সিপালের এসব কথা তার ফোনে রেকর্ড করে রাখে। দীপক বলে, তুই প্রিন্সিপাল রে, এগুলো করার আগে নিজের পোস্টের দিকে একটু খেয়াল রাখবি না? আচ্ছা, কেশরী এখন কোথায়? প্রিন্সিপাল বলে, এই তো কিছুক্ষণ আগেই ওনার সাথে কথা বলছিল, বলেছিলেন অফিসে। তো এরপর দীপক আর ডিমরিও কেশরীর অফিসের উদ্দেশ্যে রওনা হয়। সিন আসে কেশরীর অফিসে। দীপক আর ডিমরিকে দেখে কেশরী বলে, আপনি আমাকে কি পেয়েছেন? যখন তখন আমার পারমিশন না নিয়েই অফিসে চলে আসেন। দীপক ডিমরিকে বলে, ভিডিওটা দেখা। তো ডিমরি তখন প্রিন্সিপালের ভিডিওটা দেখায়। কেশরী বলে, কেউ কিছু বলে দিলে আপনি সেটাকে সত্যি বলে ধরে নেবেন? আমি এখন বলছি, আমার কথাগুলো রেকর্ড করুন। আমি যদি বলি ওয়ার্ডেনকে প্রিন্সিপালই মেরেছে, আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? দীপক বলে, হয়তো আপনার কথাটাও সত্যি হতে পারে, তবে আপনি জানলে খুশি হবেন ওয়ার্ডেনের ফোনটা আমরা ডাটা রিকভারি করার জন্য পাঠিয়ে দিয়েছি। কেশরী যখন দীপকের উপর রাগারাগি শুরু করে তখন দীপক বলে, আমি যাচ্ছি, তবে একটা কথা শুনে রাখ কেশরী, এর পরের বার যখন আসবো তখন ওয়ারেন্ট নিয়েই আসবো। কেশরী তো ভীষণ ভয় পেয়ে যায়, তাই সে চলে যায় হোম মিনিস্টারের কাছে আর বলে, দীপক আমাকে এখন হুমকি দিচ্ছে, সে ওয়ার্ডেনের ফোন ডাটা রিকভারি করে নিচ্ছে। দেখুন স্যার, একজন মানুষ মারা গেছে, তার প্রাইভেট জিনিস, প্রপার্টি, এগুলো কি অন্য কারো দেখা উচিত? হোম মিনিস্টার বলে, দেখুন কেশরী সাহেব, আমি তো মিথ্যা কথা কখনো বলি না, তবুও বলছি এর জন্য আপনাকে তো কিছু করতে হবে। আরে আপনাকে এসব বুঝিয়ে দেওয়ার কি আছে? আপনি তো নিজেই একজন বিজনেসম্যান, লেনদেনের বিষয় আশয় আপনি তো ভালো করেই জানেন। কেশরী বলে, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। আমি রেডি আছি রোশন সেটকে স্কুলের প্রপার্টি দেওয়ার জন্য। আমিও তার সাথে একমত পেশ করছি। বলুন তাকে স্কুলের জায়গায় বিল্ডিং খাড়া করার কাজ শুরু করতে। এরপর কেশরী সেখান থেকে চলে যায়। সিন আসে রাতের বেলা পুলিশ স্টেশনে। দীপক এই কেসটা নিয়েই বোর্ডের ডায়াগ্রাম তৈরি করছিল। একটু পর লতা এসে বলে, স্যার, এটা ডিমরি স্যার দিয়েছেন আর বলেছেন এটাতে নাকি স্কুলের সিসিটিভি ফুটেজ আছে। দীপক তখন এটা ল্যাপটপে প্লে করে, কিন্তু এটাতে কিছুই ছিল না, কেউ আগেই এসব ডিলিট করে দিয়েছে। তো এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। কাজ শেষ করতে করতে অনেকটা রাত হয়ে যায়, তাই দীপক রাতে পুলিশ স্টেশনেই ঘুমিয়ে যায়। সকালে ডিমরি এসে দীপককে ডেকে তুলে। তো এরপর দীপক ফ্রেশ হতে চলে যায়
ডিমরির তখন ওই বোর্ডের দিকে চোখ পড়ে। সে মনে মনে ভাবে, এসব কি রে ঘুরানো পেছানো। তার মাথার উপর দিয়ে সবকিছু যায়, কিছু আর বুঝতে পারে না। একটু পর পুলিশ স্টেশনে পাওয়ালও আসে আর দীপককে বলে, এই তোকে বললাম না এই কেসটা নিয়ে আর বাড়াবাড়ি না করতে, কেন বারবার মানা করা সত্ত্বেও কেসির উপর প্রেসার দিচ্ছ? হোম মিনিস্টার দিওয়ালির পর আমাদের দুজনকে দেখা করতে বলেছেন। দীপক বলে, কেন? পাওয়াল বলে, হয়তো তোমাকে কিছু পুরস্কার দিতে চান। আর তুমি আম খাও না, গাছ কয়টা আছে এগুলো গুনার কি দরকার। আর কেসিকে কোনো চাপ দিও না, এটা আমার অর্ডার। তো এরপর পাওয়াল চলে যাওয়ার পর দীপক ডিমরিকে বলে, ওয়ার্ডেনের ফোন ডাটা রিকভারি কি হয়ে গেছে? ডিমরি বলে, ও কাল আমরা হাতে পেয়ে যাব। স্যার বুঝতে পারছি না কেসি এত প্রেসার দিচ্ছে কেন? দীপক বলে, দিক না, সমস্যা কি? আর আজ নতুন নাকি? এতে করে তার উপর সন্দেহ আরো বেড়ে যাচ্ছে। সিন আসে পরের দিন পুলিশ স্টেশনে। দীপক হোয়াইট বোর্ডে কেসটাকে নিয়েই রিসার্চ করছিল। একটু পর ডিমরি এসে বলে, স্যার ওয়ার্ডেনের ফোন ডাটা রিকভারি হয়ে গেছে। দীপক ফোনটা অন করলে তার তো হুশ উড়ে যায়। এতদিন সে তাহলে এগুলো কি করলো? একটা কল রেকর্ড ফোনে ছিল, সেখান থেকে আমরা জানতে পারি ওয়ার্ডেনই পায়েলকে মেরেছে, যাতে করে কেসটি জমিটা ভয়ে রোশানকে দিয়ে দিতে বাধ্য হয়। বিষয়টা সামনে আরো ক্লিয়ার করছি। তো এরপর সিন আসে দিওয়ালির পরের দিন হোম মিনিস্টারের বাড়ি। সেখানে পাওয়াল আর দীপক তো একসাথেই আছে, আরো কয়েকজন ছিল। এর মধ্যে কেসটি, হোম মিনিস্টার, প্রধান সাহেব এরা তো ছিলই। আরো একজন তাদের মধ্যে ছিল যার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিইনি, রোশান সেট। তো প্রথমে প্রধান আর হোম মিনিস্টার দীপককে নিয়ে অনেক প্রশংসা করে আর এমন ভাবে ভালো মানুষের পরিচয় দিচ্ছিল তারা যেন কিছু জানেই না। কিন্তু দীপক তো এরা কি জিনিস ভালো করেই জানে। উপরে উপরে ভাব দেখালেও কেসটির জমি ছিনিয়ে নেওয়ার জন্য কিভাবে তারা খাপ পেতে বসে আছে তা তো আর ভেঙে বলার কিছু না। হোম মিনিস্টার দীপককে বলে, আমি যেমন কেসি সাহেব তেমন। তো যা হওয়ার হয়ে গেছে, তুমি এখন বিষয়টাকে এমনভাবে হ্যান্ডেল করো যেন আমরা চিন্তামুক্ত হয়ে যেতে পারি। এই দেখতো নেগি সাহেবকে ডিপার্টমেন্টের প্রমোশন করার জন্য কোন পোস্টটা বেটার হবে? নেগি সাহেব, আপনি যতদিন চান আপনার চাকরি করতে পারবেন, এই সরকারি ব্যবস্থা আমি করে দিচ্ছি। আর কেসিজি, আপনিও একটা কাজ করবেন। রোশান সেট আর আপনার মাঝে সেবাদাম স্কুলকে নিয়ে যে ডিল হচ্ছে তার থেকে একটা অংশ নেগি সাহেবকে দিয়ে দেবেন। আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি পেপারগুলো কমপ্লিট করে নেগিজির কাছে পাঠিয়ে দিন। কি নেগিজি, আপনি তো এবার খুশি? দীপক বলে, আমাকে মাফ করবেন, আমি আপনার সাথে একমত হতে পারলাম না। এই লোকটা অনেক ভালো মনের মানুষ, স্কুলের বাচ্চাগুলো তাকে ভীষণ ভালোবাসে, ঠিক তেমনি উনিও ওদের কোনো কমতি রাখেননি। তবে আপনারা স্কুলের জমিটা ছিনিয়ে নেওয়ার জন্য এতটা উঠে পড়ে লেগেছেন যা আসলেই আমাকে ভাবিয়ে তুলছে। আপনাদের চিন্তা ধারণা কোথায়? এত ছোট মন নিয়ে কিভাবে বেঁচে আছেন? আর হ্যাঁ, আপনারা জানলে খুশি হবেন, আমরা ওয়ার্ডেনের খুনিকে খুঁজে পেয়েছি। সে আর কেউ না, আপনাদেরই পরিচিত। এই 2 সপ্তাহ আগেই তো পায়েলকে রেপ করার জন্য ওয়ার্ডেন তাকে স্কুল থেকে বের করে দিয়েছিল। তার কল রেকর্ড চেক করে আমরা জানতে পারি ওই দিন রাতেই সে আবার স্কুলে যায় সিসিটিভি ফুটেজটা চুরি করার জন্য। হার্ড ডিস্কটা নিয়ে যখন পালিয়ে যাবে ওয়ার্ডেন তখন তাকে ধরে ফেলে আর ওয়ার্ডেনকে ওখানেই মেরে সে পালিয়ে যায়। হার্ড ডিস্কের তথ্য খুঁজে বের করতে গিয়ে আমাদের সামনে এসব সত্য বেরিয়ে আসে। আর হ্যাঁ, ভগবান আমাকে যা দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট, নতুন করে আমি আর পাওয়ার কিছু আশা করি না বলে সে বেরিয়ে পড়ে। দীপকের পেছন পেছন তখন কেসিও যায় আর বলে, আমি জানি না আপনার এই ঋণ এই জীবনে শোধ করতে পারবো কিনা, তাই ধন্যবাদ জানিয়ে আমি আপনাকে ছোট করতে চাই না। দীপক বলে, আরে স্যার, এটা তো আমার কর্তব্য, এসব বাদ দেন। দেখুন, আমি যদি এটা চাইতাম তো আপনাকে পায়েলের সুইসাইড কেস বা ওয়ার্ডেনের মার্ডারে খুব সহজেই ফাঁসাতে পারতাম আর এর জন্য আমার প্রমোশনও হতো, অনেক টাকাও পেতাম। কিন্তু আমি এমনটা করিনি। আমি আপনার কাছে এটাই চাই, এই স্কুল আর হোস্টেলকে বাচ্চাদের সুবিধার্থে আপডেট করুন। বর্তমান টেকনোলজির সাথে তাল মিলিয়ে স্কুলটাকে পুরো বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করুন। আপনিও নিশ্চয়ই এটাই চান। কেসরি বলে, আপনার কথা একদম ঠিক, এই কাজটা হওয়া ভীষণ জরুরি, তবে চিন্তার কারণ নেই, আমি এই কাজটা করব। দীপক বলে, আপনার কাছে আমার আরেকটা রিকোয়েস্ট আছে, প্লিজ দিয়ার উপর থেকে সাসপেনশন মাফ করে দিন।
আর দিয়া আর রজতকে একসাথে পড়ার একটা সুযোগ করে দিন। যদি দুজন একসাথে থাকে অনেক ভালো লাগবে। এরপর সিন আসে ফ্ল্যাশব্যাকে। গবিন পায়েলের সাথে খারাপ কাজ করলে ওই দিন রাতে পায়েল সুইসাইড করে বসে। খবর পেয়ে সেখানে তখন কেসরিও এসেছিল, কিন্তু ওয়ার্ডেন তো পায়েলকে হাসপাতালে নিয়ে যেতে দেয়নি, বরং কেসরিকে বলে এক অন্ধ মেয়ে মারা গেছে তো কি হয়েছে, আমরা ফাঁসবো না, তুমি চিন্তা করো না। তবে এটা ডিমান্ড করে প্রপার্টির উপর, আর এই অন্ধ বাচ্চাদের স্কুল প্রাইম প্রপার্টি, বুঝতে পারছো? রোশন সেটকে বিক্রি করে দাও, এত টাকা পাবে না, সারা জীবন বসে বসে খেতে পারবে। আর তুমি যদি এটা না করো, তোমাকে ফাঁসানোর জন্য আমার কাছে অনেক প্রমাণ আছে। আমাদের ভয়েস রেকর্ড, পায়েলের মৃত্যুর এভিডেন্স নিউজ চ্যানেলকে যদি দেই তবু অনেক টাকা পাবো। কেসরি বলে, তোর যা খুশি করার কর, আমার কিছু এতে এসে যায় না। এই স্কুল, প্রপার্টি, জায়গা কখনো আমি বিক্রি করব না। এই বাচ্চাদের আমি নিজের বাচ্চার মতোই মানুষ করেছি, আমি তাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আর এই সব কিছুই বাইরে দাঁড়িয়ে রজত শুনছিল। আর সিন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সে কতটা রেগে আছে। এদিকে ওয়ার্ডেন তো কেসরিকে হুমকি দিয়েই যাচ্ছে, সে নিউজ চ্যানেলকে দিয়ে দেবে, এটা ওটা। একটা সময় কেসরি আর ওয়ার্ডেনের কথা সহ্য করতে পারে না, আর সে সেখান থেকে রেগে বেরিয়ে যায়। এদিকে ওয়ার্ডেন আজ অনেক ড্রিঙ্ক করে, তাই সেও কেসরি চলে যাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওয়ার্ডেন ঘুমিয়ে পড়লে রজত চুপি চুপি ওয়ার্ডেনের রুমে আসে, আর কোনোভাবে হাতের টারে টারে ড্রয়ারটা খুলে একটা সিরিঞ্জ বের করে আর ওয়ার্ডেনের হাতের উপর পুশ করে। সাথে সাথে ওয়ার্ডেন হার্ট অ্যাটাক করে মারা যায়। নিশ্চয়ই এখন মনে প্রশ্ন আসছে, এক সিরিঞ্জ দিয়ে কিভাবে একজন মানুষকে মেরে ফেলা সম্ভব? প্রথমেই বলি, এটা সিনেমা গোজাদা, আর এই বিষয়টা ক্লিয়ার হতে হলে আমাদের কিছুদিন আগে যেতে হবে। একদিন রজতকে একটা কুকুর কামড়েছিল, এতে করে ডাক্তার যখন তাকে টিকা দিচ্ছিল তখন বলেছিল, দেখো বাবা, যে কারো শরীরে সিরিঞ্জ পুশ করার আগে এটার ভেতর থেকে বাতাস আগে বের করে নিতে হয়, না হলে এয়ার এম্বোলিজম হতে পারে, এতে করে একজন মানুষের হার্ট অ্যাটাক, স্ট্রোক হতে পারে। আর এই কথাটা রজতের মাথায় একেবারে গেঁথে যায়। আর পরবর্তী ফল কি হলো তা তো আপনারা দেখলেনই। তো এই হলো কাহিনী। এসব যখন দীপক জানতে পারে, সে ভাবতেই পারেনি কোথাকার জল কোথায় গিয়ে গড়াবে। ঠান্ডা মাথায় চিন্তা করলে রজতের কিন্তু এখানে কোনো দোষ নেই। তো দীপকও এর জন্য রজতকে কিছু বলে না বা কাউকে বুঝতেও দেয় না। তবে দীপক একটা কাগজে সবকিছু লিখে রজতকে দিয়ে যায়, যে সে সবকিছু জেনে শুনেও তাকে ছেড়ে দিচ্ছে। তার কিছুদিন পর দিয়াকেও কেসরি স্কুলে নিয়ে আসে। রজত দিয়া আবার একসাথে চলতে শুরু করে। ওদিকে দীপক রিজাইন করে চলে যায় তার পরিবারের কাছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।